বাঙালির রসবোধ, যাকে সাদা বাংলায় আমরা সেন্স অফ হিউমার বলে থাকি, তা চিরদিনই উচ্চ মানের বলে গোটা বিশ্বেই স্বীকৃত। স্বাভাবিকভাবেই বাংলা রসসাহিত্যের জগৎটিও বেশ উজ্জ্বল তারকাখচিত। তবু এত তারার ভিড়েও স্বমহিমায় উজ্জ্বল এক তারা, তারাপদ রায়। তার হাসির গল্প পড়ে আপন মনে হেসে ওঠেননি এমন নিরস বাঙালি কমই আছেন। আজকের গল্প আমি কি মানুষ প্রকাশিত হয়েছিল শারদীয় নবকল্লোল 1412, অর্থাৎ ইংরেজি 2006 সংখ্যায়। বর্তমানে গল্পটি পড়ছি দেব সাহিত্য কুটির প্রকাশিত নবকল্লোলের সরস গল্প সংকলনটি থেকে। আসুন শুনে নিই তারাপদ রায়ের গল্প আমি কি মানুষ, পাঠে আমি রহিন। প্রতিদিন সকালবেলা আমি একটা দ্বিধার মধ্যে থাকি, হাঁটতে বেরোবো কি বেরোবো না। ধীরে ধীরে নানা রকম চিন্তা করতে করতে স্পোর্টস গেঞ্জি গায়ে দিই, ট্র্যাকস্যুট পরি, তারপর হাল ফ্যাশনের হাঁটবার জুতো। এইসব শৌখিন জিনিস বলা বাহুল্য আমার নিজের কেনা নয়, আমার পুত্র তাতাই সুদূর আমেরিকা থেকে তার বাবার জন্য নিয়ে আসে, কিংবা আমি যখন যাই তখন দোকানে ঘুরে ঘুরে কিনে দেয়। দাম যা পড়ে তাতে ভারতীয় টাকায় কলকাতায় আমার আগামী 10 বছরের জুতো জামা কাপড় হয়ে যেত। কিন্তু তা তো হবে না। আমার ছেলে আমাকে শুধু যুবক বানাতেই চায় না, সুন্দর পোশাকে দেখতেও চায়। আমি অত্যন্ত বাধ্য পিতা, সংসারে কোনোদিনই কারো ইচ্ছাকে অমান্য করিনি, সুতরাং সামান্য কথা কাটাকাটির পর তাতাইয়ের নির্দেশ মেনে নিই এবং ছেলের ওখানে যখন থাকি তার কড়া তত্ত্বাবধানে দুবেলা নিয়মিত হাঁটতে বেরোতে হয়। আমার স্ত্রী অর্থাৎ ছেলের মা মিনতির কিন্তু এত হাঁটতে হয় না। প্রথমত তার হাঁটবার পোশাক নেই, দ্বিতীয়ত কি এক অজ্ঞাত কৌশলে তিনি প্রতিবারই হাঁটবার সময়ের কিছুক্ষণ আগে থেকে খুঁড়িয়ে হাঁটতে থাকেন। একজন খোঁড়া ব্যক্তিকে হাঁটতে পাঠানো অত্যন্ত নির্মম ব্যাপার। তাতাই অতটাও নির্মম নয়, তার মাকে প্রায় নিয়মিতই অব্যাহতি দেয়। কলকাতায় এসে অবশ্য আমার একার রাজত্বে আমি একাই রাজা, হাঁটা না হাঁটা আমার নিজের ইচ্ছে। কিন্তু এই প্রৌঢ়ত্ব পেরোনো জীবনে কার আর হাঁটতে ভালো লাগে জানি না। আমি কষ্ট করে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠলেও শেষ পর্যন্ত হাঁটতে যাওয়া আর হয়ে ওঠে না। আর যে জন্য হাঁটতে যাওয়া, সেই প্রাথমিক ব্যায়াম জুতো জামা পরতেই আমার হয়ে যায়। আমি ভুঁড়িওয়ালা মোটা মানুষ, ট্র্যাকস্যুট এবং স্পোর্টস গেঞ্জি পরতেই দরদর করে ঘামতে থাকি। আর ওই হাঁটবার জুতো, সেটা পায়ে দেওয়ার জন্য আমাকে সিঁড়ির ওপর যেতে হয়। 3 ধাপ সিঁড়ির নিচে দাঁড়িয়ে সবচেয়ে ওপরের ধাপে রাখা জুতোয় পা গলানোর চেষ্টা করি। খুব সহজ চেষ্টা নয়। এই তো গত মাসে একদিন সিঁড়ির ওপরে উল্টে পড়ে গিয়েছিলাম। সুতরাং আজকাল জুতো জোড়া পায়ে দেওয়ার খুব একটা চেষ্টা করি না, চপ্পল পায়ে দিয়েই হাঁটতে যাই। আজকেও শোয়ার ঘরের বাইরে দোতলার ঝুল বারান্দায় বসে জামা জুতো পরতে যাচ্ছিলাম। এমন সময় পাশের বাড়ির বারান্দায় দেখি প্রবীণ প্রমথেশ বাবু হাউ হাউ করে কাঁদছেন। কি হলো, কি ব্যাপার? ওর এক ছেলে বিদেশে থাকে। কালকেই প্রমথেশ আমাকে বলেছেন, ছেলের ফোন পেয়েছি, খুব খুশি আছে, একটা প্রমোশন পেয়েছে। আর মেয়ে দুজনের তো কলকাতাতেই বিয়ে হয়েছে, নিয়মিত যাতায়াত করে, তারা যথেষ্টই দেখাশুনো করে যায়। প্রমথেশ বাবু হঠাৎ কান্না থামিয়ে দিলেন, একদম চুপ। কি জানি কি ব্যাপার। আমাকে উনি দেখতে পেয়েছেন, আমার উপস্থিতি তার এই কান্না গন্ধের কারণ হতে পারে। কিন্তু তা নয়। মিনিট খানেক পরেই তিনি দেখলাম হঠাৎ আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর সে কি ফোঁপানো, একদম ধনুকের মতো বাঁকা হয়ে উচ্চ গ্রামে ফুপিয়ে যাচ্ছেন। আর দেরি করা উচিত নয়। আমি চপ্পল পায়ে গলিয়ে দ্রুত প্রমথেশ বাবুর বাড়িতে গেলাম। প্রাতঃভ্রমণে না বেরোনোর একটা অজুহাত পেলাম। প্রতিবেশীর দুর্দিনে তার খোঁজ নেওয়াই আমার আশু কর্তব্য। প্রাতঃভ্রমণ চুলোয় যাক। প্রমথেশ বাবুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে একটু পরে প্রমথেশ বাবুর স্ত্রী, পাড়া সম্পর্কে চক্রবর্তী বৌদি, দরজা খুললেন। তিনি কিছু বলবার আগেই আমি জিজ্ঞেস করলাম, প্রমথেশদার কি হয়েছে? আপনাদের কি খবর? এই সকালবেলায় প্রমথেশদা এত কান্নাকাটি করছেন কেন? বৌদির মুখ দেখে মনে হয়েছিল তেমন মারাত্মক শোকাবহ কোনো ব্যাপার নয়। এবার আমার প্রশ্ন শুনে চক্রবর্তী বৌদি ঠিক করে হেসে ফেললেন। তারপর বললেন, মিস্টার চক্রবর্তীর কিছু হয়নি। আমি বললাম, তাহলে? বৌদি বললেন, তাহলে আর কি, উনি ব্যায়াম করছেন।
আমি বিচলিত হয়ে বললাম, কিন্তু ব্যায়াম কোথায়? আমি তো দেখলাম উনি হাউ হাউ করে কাঁদছেন, কখনো ফুপিয়ে কাঁদছেন। অতি বড় শোকে বা বিপদেও মানুষ এভাবে কাঁদে না। আমার কথা শেষ হবার আগেই প্রমথেশদা নিচে নেমে এলেন। আমাকে দেখে বললেন, ও আমাকে কাঁদতে দেখে খোঁজ নিতে এলেন বুঝি? তার মুখে একটা শান্ত ভাব, কোথাও শোকের কোনো চিহ্ন নেই, অতি স্বাভাবিক। তিনি আমাকে বসতে বলে বৌদিকে 2 কাপ চা আনতে বললেন। আমি বসবার ঘরে বসার পরে একটু হেসে আমাকে বললেন, কাঁদাকাটি নয় মশাই, আমি এক্সারসাইজ করছিলাম, ওই আপনারা যাকে বলেন ব্যায়াম। আমি হতবাক। এ বয়সে অনেকের মাথার ব্যায়ামও দেখা যায়, ভদ্রলোকের মাথা খারাপ হলো নাকি? একটু চিন্তা করে আমি বললাম, আপনি তো মরা কান্না কাঁদছিলেন। আপনার বাড়ির সামনে নিম গাছে যে কাকগুলো প্রতিদিন সকালে বসে, সেগুলো আজ আপনার কান্না শোনার পর নিরুদ্দেশ হয়ে গেছে। খুব হাসলেন প্রমথেশদা। ইতিমধ্যে চা এসে গেছে, সঙ্গে নোনতা বিস্কুট, এবং বিস্কুটের প্লেটের পাশে ছোট কাঁচের বাটিতে 1 চামচে নুন। অনেক বাড়িতে চায়ের সঙ্গে আলাদা বাটিতে চিনি দেওয়া থাকে, যে যতটা কম বেশি খায় সেই পরিমাণ নিয়ে নেয়। আমিও প্রথমে ভেবেছিলাম চিনিই বুঝি। প্রমথেশবাবু আমার ভুল নিরসন করলেন। ওটা চায় মেশাতে যাবেন না, চায়ে চিনি দেওয়া আছে, ওটা নুন, আপনার জন্য নয়, আমার জন্য। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আজকাল কি নুন দিয়ে চা খাচ্ছেন নাকি? প্রমথেশদা বললেন, দূর মশাই, নুন দিয়ে কেউ চা খায় নাকি? আমি চা বিস্কুটই খাবো, সঙ্গে আঙুল দিয়ে তুলে একটু একটু করে নুন জিভে ঠেকাবো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। প্রমথেশদা বুঝিয়ে বললেন, প্রত্যেকদিন সকালবেলা টানা 8 ঘন্টা কান্নাকাটি করছি, চোখের জলের সঙ্গে শরীর থেকে অনেক নুন বেরিয়ে যাচ্ছে, তাই শরীরকে কিছু নুন ভর্তুকি দিচ্ছি, না হলে প্রেশার কমে গিয়ে একদম মাথা ঘুরে পড়ে যাব তো। আমি এবার বলতে বাধ্য হলাম, তা দৈনিক নিয়ম করে বিনা কারণে 8 ঘন্টা কাঁদতে যাচ্ছেন কেন? এবার প্রমথেশদা বললেন, কয়েকদিন ধরেই ভাবছি আপনাকে ব্যাপারটা গুছিয়ে বলবো, আপনাকেও আমাদের ক্রাইম ক্লাবের সদস্য হতে অনুরোধ করব। ক্রাইম ক্লাব কি জিনিস? আমি তো এ কথা কোনোদিন শুনিনি। প্রমথেশদা উত্তেজিত হয়ে বললেন, লাফিং ক্লাব শুনেছেন তো? আর কিছুদিন পরে লাফিং ক্লাব আর থাকবে না, শহর ক্রাইম ক্লাবে ছেয়ে যাবে। লাফিং ক্লাব ব্যাপারটা আমি জানি। এই কলকাতা শহরে শহরতলিতে গত কয়েক বছরে অসংখ্য লাফিং ক্লাব গজিয়ে উঠেছে। সকাল বা সন্ধ্যায় দিনের নির্দিষ্ট সময় একদল নানা ধরনের লোক, ধনী দরিদ্র নির্বিশেষে, স্ত্রী পুরুষ, হা হা হো হো হি হি করে হাসে। এ বিষয়ে আমি আগে লিখেছি, এবং একবার এক পার্কে গিয়ে লাফিং ক্লাবের সদস্য হব বলে সবাই সেখানে হাসছিল। সেখানে সকলের সঙ্গে তালে তাল এবং গলায় গলা মিলিয়ে আমিও কিছুক্ষণ হেসেছিলাম। কিন্তু সেই ক্লাবের দলপতি আমি হাসতে পারি না বলে ওই হাসির ক্লাব থেকে বার করে দেন। আজ প্রমথেশদার কাছে শুনলাম, ক্রাইম ক্লাব অর্থাৎ কাঁদবার ক্লাব হাসির ক্লাবের ঠিক বিপরীত। হাসির ক্লাবে নিয়ম মেনে ধারাবাহিকতা রক্ষা করে ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় হাসতে হয়। ক্রাইম ক্লাবে হাসির জায়গায় কান্না। এ ব্যাপারে প্রমথেশদার কাছে শুনলাম, ঠিক মতো হাসলে যে শরীর ভালো হয়, মন ভালো হয়, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়, অট্টহাসি হাসলে বুক পিঠ থেকে কোমর পর্যন্ত মাসলের শুশ্রূষা হয়, আবার মিচকে হাসি হাসলে ঠোঁটের কোণের পেশিগুলো উজ্জীবিত হয়, তেমনি কাঁদলেও হয়, খুব বেশি বেশি হয়। তাছাড়া কান্না হাসির থেকে অনেক সোজা, যদিও পরিশ্রম একটু বেশি। ঘুরিয়ে ফিরিয়ে নাকি কান্না, মেকি কান্না, ফোঁপানো কান্না, হাউহাউ কান্না, আর্তনাদ ঠিক মতো করতে পারলে শরীরের, বিশেষ করে হৃদয়ের, মনের অসুখ দূরে থাকে। প্রমথেশদার কাছে জানা গেল, কাছেই একটা পার্কে কয়েকজন মিলে একটা ক্রাইম ক্লাব খুলেছেন। সেই ক্লাবে ছেলে বুড়ো নারী পুরুষ নির্বিশেষে সদস্য সংখ্যা মোটামুটি ভালোই। তারা রোজ খুব ভোরে পার্কে এসে জড়ো হন এবং কাঁদা প্র্যাকটিস করেন। খুব ভোরে পার্কে আসতে হয় বলে ব্যাপারটা একটু কষ্টকর, কিন্তু কিছু করার নেই। একটু বেলা চড়ে গেলে লোকজন বেরিয়ে পড়ে, তখন নানা রকম সমস্যা দেখা যায়, নানা জনে নানা রকম মন্তব্য করে। একবার তো তাদের কাঁদতে দেখে এক ব্যক্তি ব্যঙ্গাত্মক সুরে বলেছিলেন, এরা সব একসঙ্গে এরকম করছে কেন? কা খাওয়ার চেষ্টা করছে নাকি? এরকম আরো টুকটাক মন্তব্য ভেসে আসে। সেটা খুবই অসুবিধাজনক, কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটে,
তাই সবাই, ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করেছেন তারা ভোর 4:30 পার্কে আসবেন। ঘণ্টাখানেক কাঁদার পর যে যার বাড়ি যাবেন। বাড়ির লোক, পাড়া প্রতিবেশী জানবে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। নিজে থেকে কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। প্রমথেশদার কাছে যে পার্কটার নাম শুনলাম, সেখানে ক্রাইম ক্লাবের সদস্যরা রোজ ভোরে সমবেত হন এবং কান্না প্র্যাকটিস করেন। সেই পার্কটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। প্রমথেশদার কাছে সব শুনে খুব কৌতূহল হলো। মনে মনে ভাবলাম, কাঁদলে যখন শরীর মন সব ভালো থাকে, তখন একবার চেষ্টা করলে দোষ কি? প্রমথেশদাকে তখন আমি বললাম, আমি সদস্য হতে চাই। প্রমথেশদা বললেন, খুব ভালো কথা, আমি তো নিজেও ভাবছিলাম আপনাকে আমাদের ক্রাইম ক্লাবের সদস্য হতে অনুরোধ করব। আমি জানতে চাইলাম, তা চাঁদা কত দিতে হবে? প্রমথেশদা বললেন, ওসব কিছু লাগবে না, কাঁদতে আবার পয়সা লাগে নাকি? প্রমথেশদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। কাল ভোর রাতে উনি আমাকে পার্কে নিয়ে যাবেন। আমাকে রেডি হয়ে থাকতে হবে। তারপর সারা দিন নানান কাজের মধ্যে ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিলাম। রাতে যখন শুলাম তখন তো আর কিছুই মনে ছিল না। ভোর রাতে দরজায় ধাক্কা। চোখ খুলে কিছুক্ষণ শুয়ে শুয়ে ভাবলাম, এত রাতে আবার কে রে বাবা? কিন্তু তখনই মনে পড়ে গেল প্রমথেশদার কথা। তাড়াতাড়ি উঠে বসলাম। পোশাক পরতে পরতে মিনতিকে ডেকে বললাম, আমি একটু বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। ঘুম জড়ানো চোখে মিনতি বলল, এত অন্ধকারে কোথায় বেরোচ্ছ? এখনো তো পুলিশের গাড়িগুলো রাস্তায় টহল দিচ্ছে। আমি বললাম, আমার যা বয়স তাতে পুলিশ আমাকে চোর বলে ধরে নিয়ে যাবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। প্রমথেশদার সঙ্গে হাঁটতে হাঁটতে চললাম পার্কের দিকে। শুনশান রাস্তা, হালকা হাওয়া, বেশ লাগছে ভোর রাতের আবহাওয়াটা। পার্কে পৌঁছে দেখি প্রায় 100 খানেক লোক জড়ো হয়েছে। সবাই বেশ সময়নিষ্ঠ, ঠিক সময় এসে গেছেন। আমি প্রমথেশদার সাথে পার্কে প্রবেশ করলাম। দেখলাম সদস্যদের মধ্যে বিভিন্ন বয়সের ব্যক্তিরা আছেন নানা রকম প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষেরা। অশীতিপর বৃদ্ধ যেমন আছেন, তেমনি আছে যুবক। চিফ সেক্রেটারি থেকে বাংলা সিনেমার অতীত দিনের চোখের জলের রানী। কার্যক্রম শুরু হলো। প্রথমটাই ভয়াবহ আর্তনাদ। এটা প্রথমেই রাখা হয়েছে এই কারণে, শতাধিক লোক একসঙ্গে আর্তনাদ করলে সে এক ভয়াবহ কাণ্ড হয়। আশেপাশে 1 মাইলের মধ্যে রাস্তার কুকুর, আকাশের পাখি যে যেদিকে পারে ছুটতে থাকে। পুলিশের জিপ দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যায়। আর রাস্তায় যারা কাজে বা বেড়াতে বেরিয়েছেন তারা আর এগোন না, সোজা বাড়ির দিকে ফিরে যান। তাই প্রথমেই রাখা হয়েছে আর্তনাদ। 4:30 থেকে 4:33। সেই আর্তনাদ শুনে আমি বুঝতে পারলাম ওই যথেষ্ট। এভাবে মুদ্রিত প্রোগ্রাম ধরে একের পর এক কান্না। একেবারে শেষ আইটেম রয়েছে মধুর কান্না। চোখ ভরা জল, ঠোঁট ভরা হাসি। মেয়েরা আঁচলে আর ছেলেরা রুমালে চোখ মুছছেন। চোখ মুছতে মুছতে বাড়ি ফেরা। দুঃখের বিষয়, সেদিন আমার সদস্য হওয়া হলো না। ক্রাইম ক্লাবের সেক্রেটারির কাছে প্রমথেশদা আমাকে নিয়ে যাওয়ার পর উনি বললেন, এই মুহূর্তে আমরা আর সদস্য নিচ্ছি না, আপনি পরে যোগাযোগ করুন। আমি কিছু বলার আগেই প্রমথেশদাই জানতে চাইলেন, কিন্তু কেন? সেক্রেটারি বললেন, গত কয়েকদিন যাবৎ আমাদের ক্রাইম ক্লাবের ক্ষতি সাধন করার চেষ্টা করছে কিছু লোক। পার্কের কাছে যে পাড়া আছে সেখানকার লোকেরা প্রতিবাদ জানিয়ে গেছে, বলে গেছে ক্লাব বন্ধ না করলে দলবদ্ধভাবে ওরা হামলা চালাবে। প্রমথেশদা উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলেন, তাহলে কি হবে? ক্লাব কি উঠে যাবে? সেক্রেটারি বললেন, তা কেন উঠবে? আমরা এই ব্যাপারটা ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছি। ওকে অনুরোধ করেছি যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যেসব ফাঁকা মাঠ পড়ে আছে তারই একটা আমাদের জন্য দিতে। উনি খুবই ভালো মানুষ, এক কথায় রাজি হয়ে গেছেন। বলেছেন, বেশ তো, আপনারা আবেদন করুন, আমি ফ্রিতে আপনাদের মাঠ ব্যবহার করতে দিচ্ছি, তবে আমাকেও মাঝে মাঝে আপনাদের ক্লাবে গিয়ে কাঁদার অনুমতি দিতে হবে। আমি বললাম, ক্রীড়ামন্ত্রীও আসতে চান? সেক্রেটারি বললেন, হ্যাঁ, জনদরদি মানুষ উনি। আমরা ওকে বলেছি, বেশ তো, যখন আপনার ইচ্ছে আপনি আসবেন, আমাদের সঙ্গে কাঁদবেন, দেখবেন শরীর মন সব কেমন ঝরঝরে প্রফুল্ল হয়ে উঠবে। আশা করছি সামনের মাসেই আমরা যুব ভারতীতে চলে যেতে পারব। আপনি বরং আগামী মাসের প্রথমে একবার আসুন। পরের মাসে প্রমথেশদাই আমাকে প্রথম দিনই ভোরবেলা ঘুম থেকে তুলে মাঠে নিয়ে গেলেন। গিয়ে দেখি এলাহি কাণ্ড।
আগের বার শখানেক লোক দেখেছিলাম, এবার দেখি শেষ রাতের আলো আঁধারিতে বেশ কয়েকশো লোক জড়ো হয়েছে। আরো লোক আসছে পিলপিল করে। 4:30 প্রায় বাজে। সবাই গিয়ে লাইনে দাঁড়ালো। একজনের মাথায় উচ্চপদস্থ মিলিটারি অফিসারের মতো পালক দেওয়া টুপি, কোমরে চওড়া চামড়ার বেল্ট, মুখে হুইসেল। কাঁটায় কাঁটায় 4:30 সময় তিনি জোর হুইসেল বাজালেন। তারপর হাত মাইকে চেঁচিয়ে উঠলেন, আর্তনাদ! বাবা, সে কি আর্তনাদ! সমস্ত পূর্ব কলকাতা যেন চমকে উঠল। সামনের বাইপাস দিয়ে কয়েকটা দূরপাল্লার বাস প্রতিদিনের মতো আজকেও কলকাতায় ফিরছিল। হঠাৎ এই সমবেত আর্তনাদ শুনে ডান দিকের গলি ধরে বেলেঘাটা নারকেলডাঙ্গার দিকে পালিয়ে গেল। পথের কুকুরেরা সমস্ত রাত্রি পরিশ্রম করে সদ্য প্রাতঃনিদ্রায় আচ্ছন্ন হয়েছিল। তারা হঠাৎ লেজ গুটিয়ে সমবেতভাবে বাইপাস দিয়ে উত্তরে দক্ষিণে ছুটতে লাগলো। স্টেডিয়ামের চারপাশের গাছে যেসব অলস বিহঙ্গেরা আরেকটু চোখ বুজে আরামে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তারা কলরব করতে করতে দ্রুত আকাশে বহু দূর উড়ে গেল। ভাবতে গেলে অবাক হতে হয়, কিন্তু আমি তো সচক্ষে দেখেছি কলকাতা বিমানবন্দর থেকে সদ্যোত্থিত প্রাতঃকালীন বিমানটি যেতে যেতে স্টেডিয়ামের আকাশপথে আসা মাত্র কি বুঝে কিংবা না বুঝে হঠাৎ দ্রুত বেগে দিক বদল করে দক্ষিণ দিকে রওনা হলো। সে যা হোক, আমি তো প্রমথেশদার সঙ্গে ক্রন্দন কার্যক্রমে যোগ দিলাম। আর্তনাদের সময় সকলে যেরকম কপাল চাপড়িয়ে বুক চাপড়িয়ে কাঁদছিল, আমি অবশ্য ওরকম করতে পারিনি। প্রত্যেকের চোখ দিয়ে দরদর করে জল পড়ছিল, কিন্তু আমার একটা কঠিন ব্যামো আছে, কিছুতেই চোখে জল আসে না। পরের কান্নাগুলি আমি সকলের সঙ্গে তাল দিয়ে করে গেলাম। এরই মধ্যে টের পেলাম ক্রাইম ক্লাবের বেশ কয়েকজন কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আমি খেয়াল করলুম ছিঁচ কাঁদুনির জায়গাটা আমার মোটেই তেমন জুৎসই হলো না, তবে শ্লেষাজনিত কারণে নাকি কান্নাটা খানিকটা উতরে গেলাম। অবশেষে প্রথম পার্ট শেষ হলো। দিন পরিষ্কার হয়ে এসেছে। কুকুরেরা রাস্তায় যে যার সস্থানে ফিরে এসেছে। গাছের ডালে পাখিরা ফিরছে। একটি স্বাভাবিক সকাল। কিন্তু আমার পক্ষে সকালটা সুখের হলো না, কারণ কান্নার পাঠ শেষ হবার পরে ক্লাবের কর্তা ব্যক্তিরা আমাকে আর প্রমথেশদাকে আটক করে দিলেন। বললেন, একটু থেকে যাবেন। এই কার্যক্রমের যিনি প্রধান পরিচালক, ভাগ্যক্রমে তার ডাকনাম হাসি। সবাই তাকে হাসিদা বলে। তিনি এসে আমাকে জেরা করতে লাগলেন, ক্লাবের সদস্য হতে চাইছেন? প্রমথেশদা বললেন, হ্যাঁ, সেই জন্যই তো ওকে নিয়ে এসেছি। এবার হাসিদা সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, মাঝে মাঝে কাঁদাকাটি করেন নাকি এই প্রথম? আমি স্বীকার করলাম, এই প্রথম। এবার হাসিদা জিজ্ঞেস করলেন, জীবনে কখনোই কাঁদেননি? আমি একটু ভাবলাম, তারপর বুঝলাম সত্যি জীবনে তো আমি কাঁদিনি। মা বাবা মারা গিয়েছিল, এমনকি আমার পিঠোপিঠি দাদাও অল্প বয়সে মারা যায়, কখনোই আমার চোখে জল আসেনি। আমি ক্ষুব্ধ হয়েছি, দুঃখিত হয়েছি, বিচ্ছেদে বেদনাহত হয়েছি, কিন্তু কখনো চোখে জল আসেনি। হাসিবাবুকে কিছু বলার আগেই তিনি আমার মনের কথাটা বুঝে গেলেন, এবং এবার তার সর্বশেষ প্রশ্ন, ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকে কখনো কাঁদেননি? বায়না করে বা রাগ করে বা খিদেতে বা কোনো যন্ত্রণায়? আমি বিনীতভাবে বললাম, দেখুন, এসব 60-70 বছর আগের কথা, আমার কিছু মনে পড়ছে না। তবে মায়ের কাছে শুনেছি ছোটবেলায় আমি একেবারেই কাঁদুনে ছিলাম না। গম্ভীর মুখে হাসিবাবু চলে গেলেন। তারপর মাত্র 2-1 মিনিট কি সব আলোচনা করে ফিরে এলেন। তারপর আমাকে বললেন, দেখুন, আমরা দুঃখিত, আপনি একদম কাঁদতে পারেন না, আপনাকে আমাদের ক্রাইম ক্লাবের মেম্বার করা গেল না। আমার আর ক্রাইম ক্লাবের মেম্বার হওয়া হয়নি। মাঝে মাঝে একা বসে ভাবি, এবং তখন মনে পড়ে কয়েক বছর আগে আমি হাসতে পারি না বলে লাফিং ক্লাবের মেম্বারও করা হয়নি। আমি কাঁদতেও পারি না, আমি হাসতেও পারি না, আমি কি মানুষ? এতক্ষণ তারাপদ রায়ের গল্প আমি কি মানুষ শুনছিলেন আমার কণ্ঠে। কেমন লাগলো জানাতে হলে চলে আসুন মন্তব্যের বাক্সে। আর ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার যদি করে দেন, কৃতার্থ হই। চ্যানেলের নিয়মিত আপডেট পাবেন গ্রাহক হয়ে গেলে, সেজন্য আছে ঘন্টা বাজানোর নিদান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে যথাসময়ই। আজ আসি।